Je remercie Madame. I thank the President of the General Assembly. I now invite His Excellency. আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আবারও একবার জাতিসংঘের বৈঠক হয়েছে। এই বৈঠকে একের পর এক দেশ যেভাবে ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে তার পরবর্তী পরিস্থিতি আজ আমি আপনাদের দেখাতে চাচ্ছি। কিভাবে আমেরিকা বিক্ষুব্ধ হলো, কিভাবে নেতানিয়াহু হতভম্ব হয়ে পড়লেন। শুধু তাই নয়, জাতিসংঘের ভেতরে আমেরিকা আর ইসরায়েল দুজনেরই কিভাবে উপহাস করা হলো। আমি আপনাদের এটাও দেখাবো আরও কতগুলো দেশ এখন ইসরায়েলের চোখে চোখ রেখে ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে চলেছে। যেসব দেশ ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে তাদের আকাশ পথে যাওয়াটা নেতানিয়াহুর জন্য নিরাপদ নয়। আর দেখাবো শেষ পর্যন্ত নেতানিয়াহুর মনে কিভাবে ভীতি ঢুকে গেল। তাই তিনি নিজেই বলে দিলেন, আমি এই 142 দেশের ভেতর দিয়ে কোথাও আর যাতায়াত করব না, না আকাশপথে না স্থলপথে। খবর হামাস সম্পর্কেও আছে। গাজা উপত্যকার ভেতরে ইসরায়েল কিভাবে এক বড় ধাক্কা খেয়েছে, আর চীন কিভাবে ইসরায়েলকে এমনভাবে জালে ফেলেছে যে সে নিঃস্ব হয়ে যেতে পারে, সেটাও সামনে এসেছে। খবরটি অবশ্যই দেখবেন। শুরু করছি আজকের একটি গুরুত্বপূর্ণ সংবাদ দিয়ে। এই চিত্রটি দেখুন। পুরো জাতিসংঘ অধিবেশন চলছে, ফিলিস্তিন ইস্যুতে আলোচনা হচ্ছে, করতালির গুঞ্জন। ইসরায়েল সেখানে উপস্থিত হয়নি। I now invite His Excellency Mahmoud Abbas, President of the State of Palestine. জাতিসংঘে ফিলিস্তিন ইস্যুর আলোচনায় বিশ্বের প্রায় সব দেশ উপস্থিত ছিল। প্রায় সব দেশের অবস্থান ফিলিস্তিনের পক্ষে। আর এখন দেখুন, আমেরিকা ও ইসরায়েলের আসনগুলো খালি ছিল। বিষয়টি একেবারে স্পষ্ট হয়ে গেল। প্রশ্ন হলো, কি এমন হলো যেই ইসরায়েলের বিরুদ্ধে পুরো পৃথিবী এক হয়ে দাঁড়িয়েছে, তবুও আমেরিকার সেই ইসরায়েলের এসব কর্মকাণ্ডের পরও তার পাশে একেবারে একাই দাঁড়িয়ে আছে? এমন কি বিষয় আছে যা ট্রাম্পকে ভেতরে ভেতরে কুরে খাচ্ছে? এবং এখন তো আন্তর্জাতিক অপরাধ আদালতে আইসিসিও তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের কথা বলেছে। এর মধ্যে নেতানিয়াহুর একটি বড় বিবৃতি এসেছে। প্রথমে নেতানিয়াহুর বক্তব্যটি শুনে নিন। יש לי מסר ברור לאותם מנהיגים שמכירים במדינה פלסטינית לאחר הטבח הנורא ב7 באוקטובר. אתם מעניקים פרס עצום לטרור. খবর হলো, নেতানিয়াহু এটা ভাবেনি। তার ধারণা ছিল আমেরিকার পাশাপাশি ন্যাটোর অন্যান্য দেশও তাকে সমর্থন দেবে। কিন্তু কি হলো? একের পর এক ইউরোপীয় দেশ ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে যাচ্ছে। যারা দিচ্ছে না তাদের উপরও তীব্র চাপ সৃষ্টি হচ্ছে। যেমন ইতালি। আমি সামনে দেখাবো ইতালিতে কি হচ্ছে। যদি স্বীকৃতি দেওয়ার সংখ্যা ক্রমশ বাড়তে থাকে তবে ইসরায়েলের জন্য সমস্যার পাহাড় জমতে থাকবে। আমেরিকা এমনিতে একা হয়ে পড়েছে। আর আমেরিকার তো একটা স্বভাব মনে রাখবেন, আমেরিকা যে কোনো সময় কাউকে ছেড়ে হঠাৎ উল্টো দিকে চলে যেতে পারে। ফলে ইসরায়েল পুরোপুরি একা হয়ে পড়তে পারে। আর্জেন্টিনা, হাঙ্গেরি, পাপুয়া নিউগিনি, মাদাগাস্কার এগুলো সেই দেশ যারা এখনও সরাসরি ফিলিস্তিনকে সমর্থনের ঘোষণা দেয়নি, কিন্তু তাদের উপরও প্রচণ্ড চাপ পড়ছে। সামনে সময় যত এগোবে সমস্যা তত বাড়বে। এখন নেতানিয়াহু এতটাই একা হয়ে গেছেন যে কি বলছেন শুনুন। গ্লোবাল আপডেটসের খবরে ইসরায়েল ঘোষণা করেছে, ইসরায়েল সেজ দে উইল নেভার ট্রাভেল টু দোজ কান্ট্রিজ দ্যাট হ্যাভ রিকগনাইজড ফিলিস্তিন অ্যাজ এ স্টেট। আমরা কখনো সেই দেশগুলোতে ভ্রমণ করব না যারা ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে। অর্থাৎ প্রায় 150টি দেশে তারা যাবে না। তিনি বলেছেন যে দেশগুলো ফিলিস্তিনকে স্বীকৃতি দিচ্ছে সেখানে আমরা যাব না। এখন প্রশ্ন, এই 150 দেশের তালিকায় আর কোন কোন দেশ যোগ হচ্ছে? শুরুতে মাত্র 10টি দেশ ছিল, আর এখন জাতিসংঘ সমর্থন দিয়েছে। যদিও জাতিসংঘ কোনো দেশ নয়, এটি একটি আন্তর্জাতিক সংগঠন। আর্জেন্টিনাও ইসরায়েলের পাশ থেকে সরে গেছে। হ্যাঁ, আর্জেন্টিনাও সমর্থন ছেড়ে দিয়েছে। বড় খবর, ইউক্রেনের নাম উঠে আসছে। ইউরোপীয় ইউনিয়নের তো প্রায় সব দেশই সমর্থন দিয়ে ফেলেছে। কাতার, সৌদি আরব, তুরস্ক, ইউএই, ইন্দোনেশিয়া, জর্ডান, পাকিস্তান, মধ্যপ্রাচ্যের প্রায় সব দেশই এখন ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে চলেছে। হয়তো আগামীকাল বা আজকের মধ্যেই বড় খবর চলে আসবে। চীনও বলেছে ফিলিস্তিন জাতিসংঘের অংশ হওয়া উচিত। জাতিসংঘ যখন ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে তখন চীন এখন আনুষ্ঠানিকভাবে জাতিসংঘের সদস্যপদ দেওয়ার জন্য আবেদনও করে দিয়েছে। আপনি ভাবুন, ইসরায়েল আর ফিলিস্তিন দুজনের প্রতিনিধি জাতিসংঘের ভেতরে একে অপরের সামনে দাঁড়িয়ে যাবে, কোনো দয়া করে নয়, বরং পুরো জোর নিয়ে। ফিলিস্তিন একজন রাষ্ট্রের প্রতিনিধি হিসেবে ইসরায়েলের প্রতিনিধির চোখে চোখ রেখে তাদের করা নৃশংসতার কথা বলছে। কিন্তু যেসব দেশ এখনো ফিলিস্তিনকে স্বীকৃতি দেয়নি তাদের কি অবস্থা হচ্ছে চিত্রটা দেখুন। দেখুন ইতালির ভেতরে কিভাবে লাগাতার ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার দাবি উঠেছে। ইসরায়েলকে অস্ত্র না দেওয়ার দাবি উঠছে। নেতানিয়াহুর সরকারের উপর নিষেধাজ্ঞা আরোপ করার দাবি উঠছে। আর গাজায় যে হত্যাযজ্ঞ চলছে সেসব নিয়ে মানুষ রাস্তায় নেমে পড়েছে। এরপর দেখুন মিছিল, হাতাহাতি, পাথর ছোড়া সবকিছু ইতালির রাস্তায় হচ্ছে। বেপরোয়া ভিড়, বেপরোয়া ক্ষোভ। ভাবুন তো, ইতালি সরকারের এক ভুল সিদ্ধান্ত কিভাবে গোটা দেশের পরিবেশকে নষ্ট করে দিল। আপনি হয়তো বুঝতে পারছেন না। যদি ভাবেন শুধু আপনার নিজের মানুষ, আপনার নিজের দেশের স্বার্থই সবচেয়ে গুরুত্বপূর্ণ, তবে ভুল ভাবছেন।
এটাই নতুন প্রজন্ম জেনজি। জেনজি নাম শুনে ভরকে যাবেন না, এর মানে কোনো নেপালের অভ্যুত্থান নয়। এর মানে হলো জেনারেশন জেড, যে প্রজন্ম ভবিষ্যতে দেশ ও দুনিয়া সামলাবে। ওরা পড়ছে, শিখছে, বুঝছে কোন দেশ কবে কি করেছে, কিভাবে করেছে। তাই আজ আমেরিকা একা হয়ে গেছে। বন্ধুরা, সুপার পাওয়ার হয়েও ইসরায়েল 2 বছর আগে পর্যন্ত নিজেকে ভুক্তভোগী বলে চালাতো। আজ তাকে গণহত্যাকারী দেশ বলা হচ্ছে। এমনি এমনি তো বলা হচ্ছে না। এমন হচ্ছে কারণ নতুন প্রজন্ম প্রতিটি দেশের ইতিহাস খুঁজে দেখছে, কি হয়েছিল, কে কি করেছিল। এদিকে স্পেন কি বলছে শুনুন। In February 2022, Russia invaded Ukraine. Much of the international community, including the US and the European Union, rightly condemned this aggression. We also approved sanctions against the invader and provided support to the victim. Well, then I keep wondering what double standard prevents us from condemning with the same determination the murder of over 60,000 Palestinians in Gaza. স্পেন বলছে, যখন রাশিয়া ইউক্রেনে ঢুকেছিল আমরাও তখন আমেরিকার পাশে ছিলাম। আমেরিকার কথায় আমরাও বলতে বাধ্য হয়েছিলাম যে এটা ভুল। স্পেন বলছে, আমরা যোগ দিয়েছিলাম, বলেছিলাম এটা ভুল। রুশদের উপর স্যাংশন আরোপ করেছিলাম, নিষেধাজ্ঞা আরোপ করেছিলাম। কিন্তু দ্বৈতমান আমরা মেনে নেব না। নিজের দেশের রক্ষা করা আলাদা বিষয়, কিন্তু 60,000 নাগরিককে হত্যা করা, হাসপাতালের উপর বোমা ফেলা, ক্ষুধার্ত শিশুকে মৃত্যুর মুখে ঠেলে দেয়া, আমরা আমাদের চোখের সামনে 21শ শতাব্দীর এ কালো অধ্যায় দেখছি। আমরা এসব মেনে নেব না। স্পেন এই সভায় শুধু ইসরায়েলের বর্বরতার কথা বলেই থেমে নেই, তারা আমেরিকার দোটানাকেও উন্মোচন করেছে। আজ আমেরিকা কোন পক্ষের সাথে দাঁড়িয়ে আছে সেটা স্পষ্ট করে দিয়েছে। একটি পুরনো বিবৃতি শুনুন। إما أن نرغم بتطبيق القانون الدولي واحترام القرارات الدولية والانسحاب من الضفة والقدس وتفكيك المستوطنات وإطلاق سراح الأسرى وعودة اللاجئين، إما أن نرغم نحن والعالم على هذه الأمور ونحقق إقامة دولة। ইনি হামাসের রাজনৈতিক শাখার প্রধান ইয়াহিয়া সিনওয়ার। তিনি 5 বছর আগে বলেছিলেন যে ইসরায়েল দেখবে কিভাবে আন্তর্জাতিক চাপ তার উপর পড়বে এবং কিভাবে সে বিচ্ছিন্ন হয়ে পড়ে, অর্থাৎ কিভাবে সে একা হয়ে যাবে। আজ সেই পরিস্থিতি দেখা যাচ্ছে। ভাবুন, ইসরায়েলের পাশে এখন কারা দাঁড়িয়ে আছে, যাদের ইসরায়েলের সঙ্গে কোনো সরাসরি সম্পর্ক নেই এবং যারা ইসরায়েলকে সহায়তা দিতে পারবে না। আর আমেরিকা আজ আছে, কিন্তু আগামীকাল তারা কোথায় যাবে সেটা বলা যায় না। এবার তুরস্কের প্রেসিডেন্ট কি বলছে শুনুন। About 20 years ago, when I traveled to the United States, they asked me this question again, and I said this back then. I don't see Hamas as a terrorist organization. On the contrary, I see it as a resistance group. তিনি বলছেন, হামাস একটি তৎপর সংগঠন। আমি এটাকে একটি প্রতিরোধী সংগঠন মনে করি, একটি রেজিস্ট্যান্স গ্রুপ, অর্থাৎ একটি যোদ্ধা সংগঠন যারা তাদের দেশের মাটির জন্য লড়ছে। এমন নয় যে এই পৃথিবীর বেশিরভাগ দেশ কোনো এক সময় উপনিবেশ ছিল না, দাসত্বের শিকার ছিল না। আমরা দেখেছি যেসব শক্তিশালী দেশ ছিল যারা অন্য দেশগুলোকে দাস বানাতো, সেসব জায়গায় যারা প্রতিবাদ করত তাদেরকে সবসময় সন্ত্রাসী বলা হতো। কিন্তু যখন সেই দেশগুলো স্বাধীন হলো তখন তারাই হয়ে গেলেন মহান নেতা আর স্বাধীনতা সংগ্রামী। তাহলে আপনি কিভাবে কোনো লড়াইরত সংগঠনকে সন্ত্রাসী সংগঠন বলে দিতে পারেন? তারা কি আমেরিকা দখল করতে চাইছে? হিজবুল্লাহ কিংবা হামাসের কোনো লড়াকু কি কখনো বলেছেন যে তারা লেবানন দখল করবে? তারা কি বলেছে নিউ ইয়র্ক বা লন্ডন দখল করতে চায়? না, তারা শুধু ইসরায়েল যে ভূমি দখল করেছে সেটি ফেরত চাইছে, কারণ সেটি তাদের জমি। আর আপনি বলছেন না, তারা সন্ত্রাসী সংগঠন। অন্যের জমি দখল করে আপনি বসে থাকবেন আর উল্টো আমাদেরই বলবেন তোমরাই সন্ত্রাসী। এটা কিভাবে সম্ভব? এদিকে ইসরায়েল এবার চীনকে অভিযুক্ত করছে। সর্বশেষ ব্রেকিং নিউজে বলা হয়েছে, টেনশন রাইজ ইন লেটেস্ট ব্রেকিং নিউজ। ইসরায়েল আর চীনের মধ্যে প্রচণ্ড উত্তেজনা তৈরি হয়েছে। খবর এসেছে, চায়না প্ল্যান্স টু ইম্পোজ স্যাংশন অন ইসরায়েল। চীন এক কঠোর নিষেধাজ্ঞা আরোপের পরিকল্পনা করছে। $1.5 বিলিয়ন লোন গিভেন টু ইসরায়েলস কুর ইন্ডাস্ট্রিজ। দাবি করা হচ্ছে চীন ইসরায়েলকে দেওয়া ঋণ ফেরত চাইছে, যা ইসরায়েলের মূল শিল্প খাতে দেওয়া হয়েছিল। যদি এটা হয় তবে নিঃসন্দেহে ইসরায়েল দারিদ্র্যের দ্বার প্রান্তে পৌঁছে যাবে। এর পাশাপাশি সৌদি আরব, ইরান আর তুরস্ক একসাথে দাঁড়িয়েছে। পাকিস্তান আর সৌদি আরবের মধ্যে যে প্রতিরক্ষা চুক্তি হয়েছে তাতে কাতার, ইরান আর তুরস্ক যুক্ত হতে যাচ্ছে। কাতার প্রসঙ্গে আমি আগেও বলেছি, শিয়া সুন্নি বিভাজনকে সামনে আনার যে চাল খেলা হয়েছিল সেটা খুব ভালো চাল ছিল। আজও বলছি, আগেও বলেছি, শিয়া সুন্নি খেলা দেখিয়ে মধ্যপ্রাচ্যকে ভাঙার চেষ্টা করা হয়েছিল। কিন্তু এই এক প্রতিরক্ষা চুক্তি শিয়া সুন্নি বিভাজনের দেওয়ালকে ভেঙে সবাইকে একত্রে নিয়ে এসেছে। সিরিয়ার প্রেসিডেন্ট আল শারার একটি খবর আমি আগে দেখিয়েছিলাম, কিন্তু এখন খবর একেবারেই অন্যরকম।
তখন কথা উঠেছিল মাউন্ট হারমোন আর গোলান হাইটস ইসরায়েলকে দিয়ে দেওয়া হবে, যাতে সেখানে শান্তি থাকে। কিন্তু এখন খবর এসেছে, আল শারা বলেছেন ইসরায়েল হ্যাভ টু লিভ মাউন্ট হারমোন অ্যান্ড গোল্ডেন হাইটস টু অ্যাভয়েড ফর দ্য ডিরেক্ট ওয়ার উইথ HTS। ইসরায়েলকে মাউন্ট হারমোন আর গোলান হাইটস ছেড়ে দিতে হবে যদি তারা HTS এর সঙ্গে সরাসরি যুদ্ধ এড়াতে চায়। তিনি বলেছেন HTS এর সঙ্গে সরাসরি যুদ্ধ এড়াতে হলে গোলান হাইটসও ছাড়তে হবে, মাউন্ট হারমোনও ছাড়তে হবে। অন্যদিকে হামাসের এক আক্রমণে 4 জন ইসরায়েলি সেনা নিহত হয়েছে। তারা ট্যাঙ্কের ভেতরে ছিল। হামাস একটি অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল ব্যবহার করে এই বড়সড় হামলা চালিয়েছে বলে ধরা হচ্ছে। শেষ খবর, রাশিয়া ও ইরানের মধ্যে একটি চুক্তি হয়ে গেছে। ইরানে 8টি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র তৈরি হতে চলেছে, যেখানে রাশিয়া সরাসরি অংশীদার। তো বন্ধুরা, এই ছিল আজকের আয়োজন, যা স্বচ্ছভাবে আপনাদের সামনে তুলে ধরা হলো। আশা করি আমাদের এই প্রচেষ্টা আপনাদের ভালো লেগেছে। অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকুন, ভালো থাকুন।